ঠিক আছে। নাম হচ্ছে এন্ডোক্রিনোলজি। সিম্পলি যেটাকে বলে আমরা হরমোন বিদ্যা। ঠিক আছে, এখানে দুটো কথা আছে। প্রথম হলো এন্ডোক্রাইন আর লজি। তাহলে এন্ডোক্রাইন আর লজি দুটো মিলিয়ে হচ্ছে এন্ডোক্রিনোলজি। এন্ডোক্রাইন কথাটা এন্ডো মানে কি ভেতরে, এন্ডো মানে কি ভেতরে, এক্সো মানে বাইরে, আর ক্রাইন কথাটা মানে সিক্রেশন মানে ক্ষরণ যেটাকে বলি। ঠিক আছে, তাহলে বাংলা আমরা অন্ত কি বলতে অন্তঃক্ষরণ বলতে পারি। অন্ত মানে কি ভেতরে, আর ক্রাইন মানে হলো ক্ষরণ, আর লজি মানে হলো কি বিদ্যা বা নলেজ। তাহলে এন্ডো আছে মানে এক্সো আছে, তাহলে এক্সোক্রিনোলজি বলতে পারে বা এক্সোক্রাইন বলতে পারে। এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন দুটো কথা আছে এখানে। তাহলে এক্সোক্রাইনের বাংলা কি হবে? বহিঃক্ষরা। মানে আমাদের শরীরে কিছু গ্ল্যান্ড আছে, গ্রন্থি যেটাকে বলা হয়। ঠিক আছে, কিছু মানে গ্রন্থির মধ্যে কিছু সিক্রেশন তৈরি হয় বা লিকুইডের মতো জিনিস তৈরি হচ্ছে। যদি সেই সিক্রেশনটা আমাদের শরীরের বাইরে বেরিয়ে আসে, একদম শরীরের বাইরে, সেটাকে বলে আমরা এক্সোক্রাইন বা বহিঃক্ষরণ। আর যে ক্ষরণটা আমাদের শরীরের বাইরে আসে না, মানে গ্ল্যান্ড থেকে বেশ ডাইরেক্টলি ব্লাডে চলে যায়, ব্লাড থেকে আরেকটা অর্গানে গিয়ে পৌঁছে গেল, কাজ করলো, মানে ব্লাডের বাইরে কখনো, মানে শরীরের বাইরে কখনোই সে আসবে না, সেটাকে বলে আমরা এন্ডোক্রাইন। তো হরমোন হচ্ছে বেসিক্যালি ওই রকম, একটা গ্ল্যান্ড থেকে তৈরি হলো, তো গ্ল্যান্ডের পাশ দিয়ে ব্লাড ফ্লো গেছে, সে ব্লাড ভেসেলের মধ্যে এসে গেল, তো ব্লাড দিয়ে ফ্লো হচ্ছে হার্টের মধ্য দিয়ে, ওর যেখানে যাওয়ার দরকার সেখানে গিয়ে আবার কাজ করবে। মানে শরীরের বাইরে বা ব্লাডের বাইরে কখনোই সে বেরিয়ে আসবে না হরমোনগুলো, সেই জন্য ওটাকে বলে আমরা এন্ডোক্রাইন। এক্সোক্রাইনের উদাহরণ কি? এই যে ঘামছি, ঘর্মগ্রন্থিতে ঘাম বেরিয়ে আসছে, তো এটা এক্সোক্রাইন। আমি কথা বলছি, মুখে থুতু বেরিয়ে আসছে, মানে গ্ল্যান্ড থেকে থুতুটা বেরিয়ে আসছে, তো তাহলে সেটা কি? এক্সোক্রাইন। ঠিক আছে, তাহলে সেই জন্য যে গ্রন্থির সিক্রেশন শরীরের বাইরে বেরিয়ে আসছে সেটাকে বলে আমরা এক্সোক্রাইন। এক্সাম্পল এই যে ঘর্মগ্রন্থি, সোয়েট গ্ল্যান্ড, ঘাম বেরিয়ে আসে, বা স্যালাইভারি গ্ল্যান্ড, থুতু বেরিয়ে আসে, মুখে বাইরে বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আরো বেশি কিছু বলছি না, এবার চলে আসি। তাহলে আমরা দুটো কথা পেলাম, একটা এন্ডোক্রাইন, একটা এক্সোক্রাইন, সিম্পলি। ঠিক আছে, আর একটা যে প্যারাক্রাইন। প্যারা মানে কি, আর ক্রাইন মানে তো ক্ষরণ, আর প্যারা মানে কি সারাউন্ডিং, আশপাশে। মানে দেখ এখানে কি হচ্ছে, একদম একটা গ্ল্যান্ড থেকে সিক্রেশন, ধরো এটা গ্ল্যান্ড হলো একটা, গ্ল্যান্ড থেকে সিক্রেশন হলো একদম শরীরের বাইরে বেরিয়ে আসে, যেমন সোয়েট বললাম একটু আগে, সোয়েট গ্ল্যান্ড বেরিয়ে আসছে। ঠিক আছে, এন্ডোক্রাইনে কি, ধর এই একটা গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ড থেকে সিক্রেশন বের হলো, পাশ দিয়ে ব্লাড ফ্লো চলে গেছে, এটা হলো ব্লাড, ব্লাড দিয়ে আরেকটা অন্য কোনো অর্গানে গিয়ে কাজ করছে, ধর এখানে একটা অর্গান আছে, সেখানে গিয়ে কাজ করছে, এটা হয়ে গেল। প্যারাক্রাইন মানে কি, একটা সেল বা গ্ল্যান্ড থেকে ক্ষরণ হলো, হয়ে পাশের যে সেলগুলো আছে তার উপরে কাজ করছে। এক্সাম্পল কি, তোরা পড়েছিস, মানে পড়িয়েছি আমি, তো মনে করতে পারছিস না। এটা কি নার্ভ এন্ডিং, তাই তো, এখানে ভেসিকল, এটা নার্ভ হতে পারে বা মাসেল হতে পারে। যখন অ্যাকশন পোটেনশিয়াল রিচ করে তখন কি রিলিজ হয় এখান থেকে? অ্যাসিটাইল কোলিন, পাশের সেলটার উপরেই তো কাজ করছে। ঠিক আছে, তাহলে এই যে সাইনাপটিক ট্রান্সমিশন, দিস ইজ এন এক্সাম্পল অফ প্যারাক্রাইন, মানে পাশের সেলেই কাজ করছে, একটা সেল থেকে বলো পরের সেলটাতে কাজ করছে, এটা হলো প্যারাক্রাইন। ঠিক আছে, আর একটা যে অটোক্রাইন। অটোক্রাইন, অটো কথাটার মানে কি সেলফ বা স্বয়ং। তার মানে কি, ধরো এই একটা সেল, এই একটা সেল যেটা সিক্রেশন হলো কিছু একটা কেমিক্যাল, সেটা আবার উল্টে গিয়ে সে সেম সেলের উপরেই কাজ করছে, মানে যে সেল থেকে বেরোলো সে সেলের উপরে কেমিক্যালটা কাজ করছে, সেটাকে বলে আমরা অটোক্রাইন। তাহলে এন্ডোক্রাইন জানলাম, এক্সোক্রাইন জানলাম, প্যারাক্রাইন জানলাম, অটোক্রাইন জানলাম। এগুলো আমি সব ভুলে যাই, সুতরাং এন্ডোক্রাইনে ফোকাস করবো আমরা। ঠিক আছে, মানে কথাগুলো মানে বুঝিয়ে দিলাম যে কথাগুলোর মানে কি।
তাহলে বোঝা গেল তো এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, প্যারাক্রাইন, অটোক্রাইন। এর এক্সাম্পলটা আমি দিলাম না, ইচ্ছে করে দিলাম। এর এক্সাম্পল দিতে গেলে অনেক কিছু পড়তে হবে, ওই জন্য দিলাম না। এবার তাহলে শুরু করি। তাহলে হরমোনগুলো বেসিক্যালি একটা গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, সেখান থেকে ডাইরেক্টলি ব্লাডে যায়, ব্লাডের মাধ্যমে অন্য কোনো ডিস্টেন্ট কোনো একটা সেলের মধ্যে বা টিস্যুর মধ্যে গিয়ে কাজ করে, ঠিক আছে? কখনোই ব্লাডের বাইরে বেরিয়ে আসে না, সেই জন্য হরমোন স্টাডিটাকে আমরা বলি এন্ডোক্রিনোলজি, ঠিক আছে? হরমোনটা বেসিক্যালি কি? হরমোন জিনিসটা কি? একটা কেমিক্যাল, তার বিভিন্ন নেচার আছে, যেমন অর্গানিক বা কেমিস্ট্রি তোরা পড়ছে, যেটা জিনিসের যেমন কেমিক্যাল স্ট্রাকচার থাকে, প্রত্যেকটা হরমোনের একটা স্ট্রাকচার থাকে, মানে কেমিক্যাল বেসিক্যালি একটা কিছু না। আর হরমোনের ডেফিনিশন কারো জানা আছে? ছোটবেলায় তো পড়েছিস হরমোনের ডেফিনিশন, কারো মনে আছে? হ্যাঁ, একজন তুই বল বল। না, বসে 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 বল বল। হ্যাঁ হ্যাঁ, তাকে ঠিক আছে, একদম ঠিকঠাক বলেছে। সেটা এবার পড়ি আমরা, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে সিক্রেশন ফ্রম এ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, মানে যে গ্রন্থি থেকে হরমোন তো তাকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলবো। তাহলে একটা সিক্রেশন হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে। এইভাবে লিখি কথাটা। সিক্রেটেড ফ্রম অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে? খুব অল্প অ্যামাউন্টে তৈরি হয়, মানে খুব স্মল অ্যামাউন্টে তৈরি হয়, স্মল অ্যামাউন্ট, কিন্তু কাজটা অনেক বড়, ঠিক আছে? তাহলে সিক্রেটেড ইন এ স্মল অ্যামাউন্ট, ইন এ স্মল অ্যামাউন্ট আর মাইনিউট অ্যামাউন্ট, খুব অল্প পরিমাণে ক্ষরণ হয়। মানে বেশি কাজ করার জন্য সবসময় বেশি শক্তির প্রয়োজন হয় না, বুদ্ধিরও প্রয়োজন হয়, স্কিলের প্রয়োজন হয়, ঠিক আছে? তো হরমোন হচ্ছে এক্সাম্পল, অল্প পরিমাণে শিখতে চাও না, কিন্তু কাজটা অনেক বড়, মানে স্কিল অনেক বেশি তার। এটা মনে রাখার জন্য বললাম, এটা একটা হলো। আর কি, মানে যে সেল থেকে বা যে যে গ্ল্যান্ড থেকে তৈরি হচ্ছে, ডিস্ট্যান্ট কোনো অর্গানিক বা সেলের মধ্যে গিয়ে কাজ করে, ঠিক আছে? তাহলে অ্যাক্টস আপন আ ডিস্ট্যান্ট সেল বা ডিস্ট্যান্ট টিস্যু, মানে যেখান থেকে ক্ষরণ হচ্ছে সেখানকার অন্য কোনো একটা দূরবর্তী একটা সেলে গিয়ে বা টিস্যুতে গিয়ে কাজ করবে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল, নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল, ঠিক আছে? নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল বলতে কি বোঝায়? নিউট্রিশন আমরা কাকে বলি? যেটা খেলে আমাদের শরীরে এনার্জি তৈরি হয়, যে আমরা ভাত খাচ্ছি, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খাই, আলটিমেটলি আমাদের শরীরে গিয়ে কী হয়? মেটাবলিজম হয়, তারপর ফাইনালি এটিপি তৈরি হয়, মানে এনার্জি তৈরি হয়, ঠিক আছে? বা কোনো মিনারেল কোনো একটা এটিপি এনার্জি প্রসেসিংয়ে হেল্প করছে। তাহলে যে কেমিক্যালগুলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এটিপি তৈরি করতে হেল্প করে বা আমাদের বডিতে নিউট্রিশন দেয়, তাদেরকে বলি আমরা নিউট্রিয়েন্ট। এর কিন্তু এটিপি তৈরিতে সেরকম কোনো রোল নেই, সেই জন্য এটাকে বলি আমরা, বা এনার্জি দেয় না আমাদের, বা কোনো পুষ্টি দেয় না ডাইরেক্টলি, সেই জন্য এটাকে বলি আমরা নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল। তাহলে হরমোনের যে কেমিক্যাল হইতে সিক্রেটেড ইন এ ভেরি স্মল অ্যামাউন্ট ফ্রম এ এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড অ্যাক্টস অ্যান্ড নন নিউট্রিয়েন্ট কেমিক্যাল অ্যান্ড অ্যাক্টেড আপন আর ডিস্ট্যান্ট টিস্যু, এটাই হলো হরমোনের ডেফিনেশন। বাংলায় যা পড়ে এসেছে সেটাই, আর কিছু নেই। এই অবধি বোঝা গেছে?
ঠিক আছে, এবার দেখ তাহলে হরমোন বেসিক্যালি একটা কেমিক্যাল, কিন্তু চ্যাপ্টারটার নামই দেওয়া হয়েছে দেখবি কেমিক্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এই হলো চ্যাপ্টারের নাম। ঠিক আছে, আমরা নিউরাল কোঅর্ডিনেশন পড়েছি, তাই তো? নিউরন চ্যাপ্টার পড়েছি আমরা, নিউরাল কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন কথাটা মানে কি আমরা আগেই পড়েছি, যে যখন কোনো দুটো বা তিনটে অর্গান একসাথে জয়েন্টলি কোনো একটা কাজকে ফাংশন বা পারফর্ম করে, সেটাকে বলে আমরা কোঅর্ডিনেশন। এবার দেখ নিউরাল কোঅর্ডিনেশন যখন আমরা পড়েছি, নার্ভের খেলা আমরা দেখেছি। এবার আমাদের শরীরে সমস্ত টিস্যুতে কোনো কোনো জায়গাতে এমন আছে যেটা নিউরন দিয়ে সম্পন্ন হয় না, বা নিউরন সব জায়গাতে নেই, তাহলে সেখানে কাজটা কি হবে না? হবে। তাহলে যেখানে ওই নিউরোনাল কানেকশান নেই বা নিউরনে ডাইরেক্টলি কোনো প্রভাব নেই, তাহলে সেই টিস্যুতে কাজটা করতে হবে। সেই কাজটা করার জন্যই কিন্তু একটা কেমিক্যাল আছে, যে যেখানে নার্ভ কানেকশান নেই বা নিউরাল কানেকশান নেই বা নার্ভ কাজ করতে পারছে না, বাট সেই টিস্যুতে আমার অ্যাক্টিভিটি দরকার, কাজ দরকার, তাহলে সেই কাজটা কে করছে? একটা হরমোন বা কেমিক্যাল। সেই জন্য এটাকে বলি, ওটা ছিল নিউরাল কোঅর্ডিনেশন, এটাকে বলি আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন। তাহলে এখানে দুটো পাশাপাশি দুটো কথা লিখছি, একটা পড়েছি আমরা নিউরাল কোঅর্ডিনেশন, আর এখন পড়ছি আমরা কেমিক্যাল কোঅর্ডিনেশন। ঠিক আছে, এটাকে বলা হয়, আমরা আগের দিনে মানে আগে ক্লাসে পড়েছি আমরা, এটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট কোঅর্ডিনেশন। ঠিক আছে, মানে পয়েন্ট টু পয়েন্ট কোঅর্ডিনেশন কথাটার মানে হচ্ছে যে যখন দরকার মানে খুব মানে ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে নিউরাল অ্যাক্টিভিটি মানে নিউরাল কানেকশন অ্যাক্টিভিটি হয়ে মানে অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে যায়। মানে আমি এক্সারসাইজ শুরু করলাম, হার্ট রেট বেড়ে গেল, আমার রেসপিরেশন তাড়াতাড়ি করছে, মাসেল কন্ট্রাকশন হচ্ছে, ফটাফট ব্লাড ফ্লো বেড়ে গেল, কোনো টাইম নেই না, তো ফটাফট কাজগুলো হয়। মানে যখন যেরকম তখন ইনস্ট্যান্টলি হয়ে গেল। আমি সাপ দেখেছি, সঙ্গে সঙ্গে ভয় পাবো, এরকম না সাপটা দেখলাম, আচ্ছা দেখছি ভাবছি, হ্যাঁ তারপরে পালাবো, ওরকম করি না। সাপ দেখে সঙ্গে সঙ্গে পালাবো কি পালাবো, ঠিক আছে? ওই জন্য নিউরাল কাজ সঙ্গে সঙ্গে কাজ করে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় র্যাপিড অনসেট। ঠিক আছে, র্যাপিড অনসেট মানে যখনই দরকার সঙ্গে সঙ্গে নিউরাল সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেল, একদম সঙ্গে সঙ্গে কাজ করছে। র্যাপিড অনসেট মানে পয়েন্ট টু পয়েন্ট কোঅর্ডিনেশন কথাটা মানেই হলো র্যাপিড অনসেট অ্যান্ড শর্ট লিভড, মানে এফেক্টটা বেশিক্ষণ থাকে না, যে আমার প্রয়োজন মিটে গেল, নিউরাল সিস্টেম আস্তে আস্তে নিস্তেজ যখন চুপচাপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে পয়েন্ট টু পয়েন্ট কোঅর্ডিনেশন কথাটা মান র্যাপিড অনসেট হবে, একদম অ্যাট ওয়ান্স যখন দরকার, যে যেটুকু দরকার সেটুকু, তারপর আবার চুপচাপ হয়ে যাবে। ঠিক আছে, বাট কেমিক্যাল কোঅর্ডিনেশন হচ্ছে উল্টো, ডিলেড অনসেট। ঠিক আছে, মানে সঙ্গে সঙ্গে হবে না, একটু সময় লাগবে। ঠিক আছে, আর যেটা ডিলে তাহলে কি থাকবে বেশিক্ষণ। ঠিক আছে, প্রলংড হবে, অ্যাকশনটা কী হবে, প্রলংড হবে। মানে হরমোন সিক্রেশন হলো, ব্লাডে যাবে, ডিস্ট্যান্ট অর্গানে যাবে, রিসেপ্টরে বাইন্ড করবে, সেলের ভেতরে সিগন্যাল যাবে, সেলের ভেতরে কাজ হবে, একটা নির্দিষ্ট সময় পরতে এফেক্টটা দেখতে পাবে, কিন্তু সেটা অনেক দিন থাকবে। বোঝা গেল? এটা হলো দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স, যে নিউরাল কোঅর্ডিনেশন, কেমিক্যাল কোঅর্ডিনেশন। কেমিক্যাল কোঅর্ডিনেশনটা কেন দরকার? সব সেলের মধ্যে নিউরাল কানেকশান নেই বা সব জায়গায় নিউরন কাজ করতে পারে না, তাহলে যেখানে কাজ করতে পারে না সে গ্যাপটা পূরণ করার জন্য কেমিক্যাল আছে, হরমোন আছে। দুটোর মধ্যে পার্থক্য, এটা তাড়াতাড়ি অনসেট হয়, খুব অল্প সময়ের জন্য থাকে এফেক্টটা। এখানে অনসেটটা দেরিতে হবে, এফেক্টটা অনেক বেশি দিন থাকবে বা অনেক প্রলংড হবে, এটুকুই পার্থক্য। তো ডাইরেক্টলি আমরা হরমোনে চলে যাবো এবার। সেটা হলো ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তাহলে আমাদের শরীরে, আমাদের হিউম্যান বডিতে তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, একদম মাথা থেকে শুরু হয়, মোটামুটি শরীরে অনেক জায়গাতে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। মাথার মধ্যে কি আছে মেনলি? প্রভুগ্রন্থি কোনটাকে বলে আমরা? হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাস। থ্যালামাস পড়েছে, হাইপোথ্যালামাস পড়েছি। নিউরন চ্যাপ্টারে আমরা হাইপোথ্যালামাসের অনেক ফাংশন দেখেছি। হাইপোথ্যালামাস অনেক কিছু করে আমাদের, ইমোশন, এই যে আমরা খাচ্ছি, ড্রিঙ্ক করছি, আমাদের এক্সাইটমেন্ট, হ্যাঁ, টেম্পারেচার কন্ট্রোল, সব কিছু করে। তার মধ্যে একটা ফাংশন বলেছিলাম যে থ্যালামাসের মধ্যে কিছু সেল আছে, নিউরন আছে, যারা কি করে হরমোন তৈরি করে। হাইপোথ্যালামাসের সেই সেলগুলোকে আমরা বলেছিলাম নিউরো সেক্রেটারি সেল। নিউরো
সিক্রেটারি সেল, মানে সেই নিউরনগুলো সিক্রেশন করে কি কেমিক্যাল সিক্রেশন করে, সেই কেমিক্যালগুলোই হচ্ছে বেসিক্যালি কি হরমোন। তাহলে হাইপোথ্যালামাসের অনেক ফাংশন, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এন্ডোক্রাইন রেগুলেশন। যারা একটা অফিস থাকে, অফিসের মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তো এই এটা ওটা কাজ করছে ওই রকম। তাহলে হাইপোথ্যালামাসের অনেকগুলো কাজ, তার মধ্যে একটা কাজ হলো কি হরমোন রেগুলেশন। সেই জন্য এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এন্ডোক্রাইন সিস্টেমে হাইপোথ্যালামাস মাস্টার, মানে ওই পুরো হরমোন সিস্টেমটাকে রেগুলেট করে। সবগুলো নয়, কিছু এক্সেপশন আছে, সেটা আমরা বলবো। তাহলে হাইপোথ্যালামাস হলো। হাইপোথ্যালামাসের নিচেই কি আছে, পিটুইটারি গ্ল্যান্ড আছে, ঠিক আছে। এবার দেখ হাইপোথ্যালামাসটা কার পার্ট, ফোর ব্রেনের পার্ট, তাই তো আমরা পড়েছি। তাহলে হাইপোথ্যালামাস ইজ এ পার্ট অফ ফোর ব্রেন। ফোর ব্রেনে কী ছিল, সেরিব্রাম ছিল, সেরিব্রাল হেমিস্ফিয়ার, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো আমরা পড়েছি। তাহলে হাইপোথ্যালামাসটা পার্ট অফ দ্য ফোর ব্রেন। ফোর ব্রেনের আরেকটা নাম হচ্ছে ডাইএনসেফালন, ডাইএনসেফালন। হাইপোথ্যালামাসটা কোন জায়গায় থাকে, একদম ফোর ব্রেনে একদম নিচের দিকে, প্রথমে সেরিব্রাম, তারপর থ্যালামাস, তার নিচে হাইপোথ্যালামাস, ঠিক আছে। সেই জন্য তোদের বইয়ে লেখা আছে যে হাইপোথ্যালামাসের পজিশনটা হচ্ছে অ্যাট দ্য বেস অফ ফোর ব্রেন। বেস মানে একদম নিচের দিকে। ধর এই যদি আমার ব্রেন হয়, মানে ফোর ব্রেন, এটা শেষ হলো একটা বেস, তাহলে এইখানে আছে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের পজিশনটা কি, বেস অফ দ্য ফোর ব্রেন, বা ফোর ব্রেনের আরেকটা নাম হচ্ছে ডাইএনসেফালন। এই ডাইএনসেফালন অনেকগুলো নাম আছে, প্রোসেনসেফালন, রোম্বেনসেফালন নাম আছে, ওগুলো জটিল জিনিস, তো তোদের বইয়ে মেনশন করা নেই, কিন্তু যেটুকু মেনশন করা আছে এটুকুই মনে রাখবি। যার নাম ফোর ব্রেন তার নামই হচ্ছে ডাইএনসেফালন। আর ডাইএনসেফালন যেখানে শেষ হলে যে বেসটা, এখানেই আমার কে আছে, হাইপোথ্যালামাস আছে, ঠিক আছে। তাহলে ফোর ব্রেন বা ডাইএনসেফালনের বেসে আছে হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাস হচ্ছে একদম সুপ্রিম গ্ল্যান্ড ফর হরমোন রেগুলেশন। তার নিচেই আছে পিটুইটারি। তাদের পিছনে আরেকটা গ্ল্যান্ড থাকে, পাইনিয়াল গ্ল্যান্ড। সব ব্রেনের মধ্যে এগুলো কিন্তু। তাহলে ব্রেনের মধ্যে মেনলি তিনটে এন্ডোক্রাইন গ্ল্যান্ড পাই আমরা, একটা হাইপোথ্যালামাস, একটা পিটুইটারি, আর তার পিছন দিয়ে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে পাইনিয়াল গ্ল্যান্ড। কেউ বলে পিনিয়াল, কেউ বলে পাইনিয়াল, ঠিক আছে। এখান থেকে একটা হরমোন তৈরি, তার নাম কি, মেলাটোনিন। মেলানিন না, কিন্তু দুটো কথা আছে, মেলানিন আর মেলাটোনিন। মেলানিন মানে স্কিন পিগমেন্ট, যে স্কিনে যে কালারটা থাকে, এটা হলো মেলানিন। আর মেলাটোনিনটা হচ্ছে হরমোন। কি কাজ পরে বলবো। গরম করবে, এটা গরমটা সহ্য করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে হাইপোথ্যালামাস, পিটুইটারি, পাইনিয়াল গ্ল্যান্ড, এটা ব্রেনের মধ্যে হয়ে গেল। এটা সবগুলো কোথায় আছে, ইনসাইড দ্য ব্রেন, মানে ব্রেনে আছে এগুলো, ঠিক আছে। এবার নিচের দিকে চলাই, আমাদের গলায় চলাই, এখানে এখানে কে থাকে, থাইরয়েড গ্ল্যান্ড। তার নেকের সামনে আছে, এটা হলো নেক আমাদের। এখানে থেকে থাইরয়েড গ্ল্যান্ডটা বাটারফ্লাইয়ের মতো দেখতে হয়, বাটারফ্লাই শেপেড, ঠিক আছে। এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড। কারেন্ট এসে যাবে, একটু সহ্য কর, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। এবার যখন ডাক্তার হবে, ফিল্ডে কাজ করতে মানে কিছুই পাবে না, গরমে কাজ করতে হবে, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ড, এবার থাইরয়েড গ্ল্যান্ড ধর, এইটা আমি সামনে থেকে ধর একটা থাইরয়েড গ্ল্যান্ড দেখছি, গলায় আছে, ঠিক আছে। এটা থাইরয়েড গ্ল্যান্ড, এটা থাইরয়েড গ্ল্যান্ড ধরে নিলাম। এর পেছন দিকে, মানে যে থাইরয়েড, এটা তো সামনে থেকে দেখছি, যদি পিছন থেকে দেখি এরকম ছোট ছোট, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের একদম পেছন দিকে, হ্যাঁ, ও আওয়াজ করতে দে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের পেছন দিকে, এত সামনে থেকে দেখি তার পেছন দিকে, উপরেও আর নিচে চারটে ছোট ছোট গ্ল্যান্ড আছে, মুসুরের ডালের দানার মতো ছোট ছোট। সেগুলোকে কি বলা হয়, সে নাম কি তার, থাইরয়েডের পাশে পাশে আছে, তার নাম কি, বাবারে কুকুরগুলো তো ডাকছে কেন, ঠিক আছে, হ্যাঁ এই তো এসে গেছে। শোন, তাহলে থাইরয়েডের পাশে আছে, তার নাম কি হবে, প্যারাথাইরয়েড, ঠিক আছে। তাহলে এই গ্ল্যান্ডটার নাম হয়ে গেল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের নাম্বার কটা, চারটে, 4 এর নাম্বার, ঠিক আছে। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড চারটে থাকে, উপর দিকে দুটো, নিচের দিকে দুটো, একদম গ্ল্যান্ডে থাইরয়েড গ্ল্যান্ডের পেছন দিকে থাকে, গলার মধ্যে থাকে, পেছন দিকে থাকে, হয়ে গেল। তাহলে গলায় পেয়ে গেলাম এই দুটো। এইখানে একটা পরে ঠিক ইটের বুকের মধ্যে গলার নিচে একটা গ্ল্যান্ড থাকে, তার নাম কি, থাইমাস। এটা হয়ে গেল। এবার চলে পেটের মধ্যে একদম, ঠিক আছে। পেটের মধ্যে একটা আছে আমাদের প্যানক্রিয়াস।
ঠিক আছে। প্যাঙ্ক্রিয়াসের মধ্যে দু রকমের গ্ল্যান্ড আছে, এক্সোক্রাইনও আছে, এন্ডোক্রাইনও আছে। এন্ডোক্রাইনের মধ্যে একটাই মনে রাখবে কি, ইনসুলিন। বাকি আরও আছে, সেটা পরে বলবো আমি। তাহলে প্যাঙ্ক্রিয়াস যখন আমি এন্ডোক্রাইন বলছি, মেনলি একটা কথা মনে, দুটো একটা হচ্ছে ইনসুলিন, একটা গ্লুকাগন মেনলি, ঠিক আছে। এবার প্যাঙ্ক্রিয়াস আমাদের ডাইজেশনে হেল্প করে। মানে এই যদি প্যাঙ্ক্রিয়াসটা হয়, এই হচ্ছে প্যাঙ্ক্রিয়াস, ঠিক আছে। মাঝখানে বড় ডাক থাকে, নালি থাকে একটা, এটা হলো নালি, এটা ওপেন হচ্ছে, ঠিক আছে। এখানে সেল আছে, প্যাঙ্ক্রিয়াটিক সেলগুলো আছে এখানে। এই সেলগুলো থেকে ডাইজেস্টিভ হরমোন তৈরি, সরি ডাইজেস্টিভ এনজাইমগুলো তৈরি হয়, ঠিক আছে। এই এনজাইমগুলো সিক্রেশন কোথায়, পেটের মধ্যে আসে। এটা হলো এখান থেকে এটা পেটের মধ্যে ডুওডেনাম আছে এখানে, দেখ। তাহলে ডুওডেনাম এটা মুখ দিয়ে আমরা খাচ্ছি, নামছে নিচের দিকে, নেমে আলটিমেটলি স্টুল দিয়ে বাইরে বেরিয়ে। তার মানে কি, প্যাঙ্ক্রিয়াসের যে এনজাইম সিক্রেশনগুলো, সেগুলো কি হচ্ছে, একদম ডাক দিয়ে ক্ষরণ হয়ে শরীরের বাইরে চলে আসছে। তাহলে ওই যে ডাইজেস্টিভ জুস বা ডাইজেস্টিভ সিক্রেশন, যেখানে কেমিক্যাল আছে, ঠিক মানে মানে ডাইজেস্টিভ এনজাইমগুলো আছে, ওই ডাইজেস্টিভ ফাংশনটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াসের এক্সোক্রাইন ফাংশন। তো ওই চ্যাপ্টার তোদের বইয়ে নেই, মানে সিলেবাসে নেই। মানে আগে পড়াতাম ওই ডাইজেস্টিভ, তোদের মানে এখন সিলেবাসে নেই বলে ওটা পড়াবো না। তাহলে প্যাঙ্ক্রিয়াসের যে ডাইজেস্টিভ ফাংশন, যেখানে এনজাইমগুলো সিক্রেশন হচ্ছে, সেইটা হলো কি, এক্সোক্রাইন ফাংশন। আর আর কিছু এখানে সেল আছে, যে সেলগুলো থেকে হরমোন তৈরি হয়। এগুলো কি হয়, এগুলো কিন্তু এখানে বেরিয়ে আসে না, পাশ দিয়ে ব্লাড ফ্লো গেছে, এখানে হরমোন সিক্রেশনে ব্লাড দিয়ে চলে যাবে। তার মধ্যে কি একটা ইনসুলিন আছে আর একটা গ্লুকাগন আছে, এই দুটো, ঠিক আছে। সেই জন্য প্যাঙ্ক্রিয়াসকে বলা মিক্সড গ্ল্যান্ড বলা হয়, মানে ইট হ্যাজ এক্সোক্রাইন ফাংশন অ্যাজ ওয়েল এজ এন্ডোক্রাইন ফাংশন। তাহলে প্যাঙ্ক্রিয়াসটা হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড একটা, ঠিক আছে। মিক্সড কেন, এক্সোক্রাইন ফাংশন আছে, যেটা ডাইজেস্টিভ ফাংশন, আর যেটা হরমোন ফাংশন মানে এন্ডোক্রাইন ফাংশন। তাহলে এটা হয়ে গেল। আর কি আছে এখানে আমাদের পেটের মধ্যে, কিডনি আছে। কিডনির উপরে কে থাকে, সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে। বা এটাকে বলে আমরা সুপ্রারেনাল গ্ল্যান্ড, দুটোর কথা একই। অ্যাড মানে উপরে, সুপ্রা মানে উপরে, রেনাল মানে কিডনি। মানে এই যদি আমাদের কিডনি হয়, ঠিক আছে, তাহলে গ্ল্যান্ডটা এখানে আছে। এটা হলো সুপ্রারেনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল কিডনির উপরে থাকে বলে রেনাল মানে কিডনি। তাহলে অ্যাড্রিনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা হয়ে গেল। আর কি থাকে, গোনাড বলে একটা সিস্টেমে। গোনাড কথাটা মানে জানিস, গোনাড কাকে বলে? গোনাড মানে হচ্ছে যেখান থেকে জার্ম সেল তৈরি হয়, যেটা হিউম্যান রিপ্রোডাকশনের সঙ্গে জড়িত। মেয়েদের ক্ষেত্রে ওভারি থাকে, ওভারি থেকে ওভাম তৈরি হয়, আর ছেলেদের টেস্টিস থাকে, টেস্টিস থেকে স্পার্ম তৈরি হয়। তাহলে যে সেল থেকে বা যে অর্গ্যান থেকে বা যে গ্ল্যান্ড থেকে জার্ম সেল তৈরি হয়, জার্ম সেল মানে দুটো জিনিস, মেয়েদের ক্ষেত্রে ওভাম আর ছেলেদের ক্ষেত্রে স্পার্ম। তাহলে যে অর্গান থেকে জার্ম সেল, তো জার্ম কথাটা মানে কি অ্যাকচুয়ালি বীজ, মানে ওভাম আর স্পার্ম দুটোর ফার্টিলাইজেশন হবে, তার মধ্যে হিউম্যান লাইফ শুরু হয় একটা, ঠিক আছে। জার্ম সেল বলে মানে বীজ সেল, যেখান থেকে একটা হিউম্যান লাইফ তৈরি হয়, ঠিক আছে। তাহলে যে গ্ল্যান্ড বা অর্গান থেকে জার্ম সেল তৈরি হয় তাকে বলি আমরা গোনাড। গোনাডের ডেফিনেশনটা হচ্ছে তাই। তাহলে ফিমেলদের ক্ষেত্রে গোনাড কোনটা, ওভারি, ঠিক আছে। তাহলে ফিমেলদের ক্ষেত্রে গোনাড হচ্ছে ওভারি, আর ছেলেদের ক্ষেত্রে গোনাড হচ্ছে কি, টেস্টিস। ডিটেলস এগুলো পড়ানো হবে। তাহলে এগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে পড়ছে, ঠিক আছে। এগুলো হলো মোটামুটি এটা। এবার আরও কতগুলো জিনিস আছে, এটা হলো টিপিক্যাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবার সবগুলোই কিন্তু ওই এর মধ্যে মানে হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত না, সেটা আমরা পরে এক্সপ্লেন করব, ঠিক আছে। এটা একটা দিক গেল। এবার আমাদের শরীরে আরও কিছু জিনিস আছে যারা হচ্ছে হরমোন বা কেমিক্যাল তৈরি করে, তার মধ্যে কিছু কিছু আছে। এটা এইটুকু বোঝা হয়ে গেছে তো। মানে আমি এক ঝলকে কতগুলো মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে সেগুলোর নাম বললাম, মানে তোদের বইয়ে দেওয়া আছে সেই জন্য বলছি, তোদের বইয়ে না থাকলে আমি বলতাম না। আরো কতগুলো সেল আছে বা আমাদের সব অর্গান আছে যারা কি করে, তার মধ্যে একটা জিআই সিস্টেম, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট, জিআই ট্রাক্ট, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম। এই যে আমাদের বলবো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম বা যেটা মানে অন্ত্র বলি আমরা, সেটা একটা, সেখান থেকে কিছু হরমোন তৈরি হয়, সেটা আর তোদের বই আছে বলবো। লিভার থেকেও কিছু তৈরি হয়, ঠিক আছে।
কিডনি থেকেও তৈরি হয়, কিডনি তোদের বইয়ে আছে, এটা পড়াবো ভালো করে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর হার্ট থেকে কিছু হরমোন বা কেমিক্যাল তৈরি হয়। এগুলো ডিটেলস আলোচনা নেই, শুধু ছোটো ছোটো মেনশন করা আছে, আমি বলবো তোদের বইয়ে মেনশন করা আছে কখন তৈরি হয়, কী কাজ সব বলবো এগুলো, ঠিক আছে। এই হলো মোটামুটি একটা ওভারভিউ অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কোন কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, বোঝা গেছে এ পর্যন্ত? ঠিক আছে, আর বেশিক্ষণ টাইম নেবো না, 10 মিনিট টাইম নেবো। ইন্ট্রোডাকশনটা বলে দিই, তারপরে হচ্ছে এরপর দিন আছে নতুন নতুন লাইন সব আলাদা আলাদা করে পড়াবো, ঠিক আছে। এবার একদম টিপিক্যাল আমরা চলে যাচ্ছি একদম হরমোনে, একেবারে আর কোনো ইন্ট্রোডাকশন নেই। তাহলে প্রথম হচ্ছে আমাদের ব্রেনে কি আছে, হাইপোথ্যালামাস। এই হলো হাইপোথ্যালামাস। আর নিচের দিকে থাকে পিটুইটারি, এটা হলো পিটুইটারি, ঠিক আছে। এই হাইপোথ্যালামাস পিটুইটারির মধ্যে একটা কানেকশন থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় স্টক। সেটা আমি আলাদা করে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, মানে এরকমভাবে আসে, ঠিক আছে। এটা হলো পিটুইটারি। এই যে একটা জিনিস দিয়ে মানে পিটুইটারি, এটা কার সঙ্গে যুক্ত আছে, হাইপোথ্যালামাসের সঙ্গে, এটাকে বলা হয় পিটুইটারি স্টক। STALK, স্টক, পিটুইটারি স্টক, মানে যেটা দিয়ে হাইপোথ্যালামাসের সঙ্গে সে যুক্ত আছে, এভাবে ঝুলছে ছোট একটা পিটুইটারি। দেখ, পিটুইটারি আমরা ছোটবেলা থেকে পড়ে এসে 3টে পার্ট থাকে, অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি, তাই তো, জানি তো। এটাকে বলবো আমরা কি, অ্যান্টেরিয়র পিটুইটারি। সামনের দিকে মানে সামনের দিকে আছে বলে অ্যান্টেরিয়র, মিডিলে আছে মানে মাঝখানে, আর পিছন দিকে আছে মানে পোস্টেরিয়র। এর নাম হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে। এর নাম হচ্ছে একটা পার্স, সব বুঝিয়ে বলছি, কোনো চিন্তা নেই। পার্স ডিস্টালিস। এই পার্স কথাটার মানে হলো বেসিক্যালি, পার্স এটা কথার মানে হলো পার্ট, ঠিক আছে। পার্ট থেকে পার্স, ল্যাটিন বা টার্ম থেকে বলা হয়, যার নাম পার্স সেটা বেসিক্যালি পার্স। এবার দেখ, অ্যানাটমি কতগুলো টার্ম আছে, যেমন পড়েছি অ্যান্টেরিয়রটাকে আমরা কী বলি, ভেন্ট্রাল, বলে দিও। পোস্টিরিয়রটাকে বলি আমরা ডরসাল। ধর এই একটা পয়েন্ট, ধর এই একটা মানে পেন আছে, আমি এভাবে ধরেছি, এই পয়েন্টটা কি আমার বডির কাছাকাছি আছে, এটা বডি থেকে দূরে আছে, এটাকে ডিস্টাল বলা হয়। ডিস্টাল মানে দূরবর্তী, ঠিক আছে। তো এটা আমি পুরো আরও এক্সপ্লেন করছি। তাহলে এই যার নাম অ্যান্টেরিয়র পিটুইটারি, তার নাম হচ্ছে পার্স ডিস্টালিস, মানে এটা ডিস্টালি থাকে, মানে দূরের দিকে থাকে। ডিস্টাল, ডিস্টাল থেকে ডিস্টালিস, ঠিক আছে। তাহলে পার্স কথা মানে পার্ট মানে অংশ, আর ডিস্টালিস কথাটা ডিস্টাল থেকে, ডিস্টাল মানে দূরবর্তী, মানে বডি থেকে দূরের দিকে আছে, ঠিক আছে। এটাকে বলি আমরা ইন্টারমিডিয়েট পিটুইটারি বা মিড পিটুইটারি, যা বলতে পারিস, মিডিল পিটুইটারি, ইন্টারমিডিয়েট বা সেটা না বলে আমরা বলতে পারি মিড পিটুইটারি, ঠিক আছে। এর নাম তাহলে কী হবে, পার্স ইন্টারমিডিয়ালিস বা পার্স ইন্টারমিডিয়া। ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী, সেখান থেকে কথা পার্স। পার্স মানে পার্ট, 3টে পার্ট, সামনে মাঝখানে পেছনে, তাহলে পার্স মানে পার্ট, আর ইন্টারমিডিয়েট মানে মাঝখানে আছে। আর এটাকে আমরা কি বলি, পোস্টেরিয়র পিটুইটারি। এর নাম হচ্ছে পার্স নার্ভোসা। পার্স মানে কি পার্ট, আর নার্ভোসা মানে অ্যাকচুয়ালি নিউরন। বুঝিয়ে বলছি আমি, কোনো চিন্তা নেই, ঠিক আছে। নার্ভোসা মানে নার্ভাস, নার্ভাস মানে নিউরাল সিস্টেম, মানে বোঝার জন্য বলছি আমি, ঠিক আছে। তা নার্ভোসা মানে নিউরন, কেন নামটা এরকম হচ্ছে পরে আসছে আমি, ঠিক আছে। এবার যদি আমি বলি, দেখ, হাইপোথ্যালামাসের পজিশন আমরা জেনেছি, কোথায় আছে, অ্যাট দ্য বেস অফ দ্য ডায়েনসেফালন বা ফোরব্রেন। পিটুইটারি কোথায় থাকে, হ্যাঁ জোরে বল। না, নিচে তো বটে, আরেকটু বল, নিচে তো বটেই, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছে। দেখ, আমরা একটা কী বটে, স্ফেনয়েড বোন বলেছিলাম তো, হ্যাঁ, স্ফেনয়েড বোন একটা পড়েছিলাম, স্ফেনয়েড। এটা কি ফ্রন্টাল, এটা অক্সিপিটাল, এই দুটো প্যারাটাল, এই দুটো টেম্পোরাল, আর মাঝখানে ভেতর দিকে যায় স্ফেনয়েড। ওই স্ফেনয়েড বোনের উপর দিকে এরকম একটা ক্যাভিটি থাকে, ঠিক আছে। এই যদি বোনটা এরকম টাইপের হয়, ঠিক আছে,
উপরে একটা গর্ত আছে, ওই গর্তটার নাম হচ্ছে সেলা টার্সিকা। এটার নাম হচ্ছে সেলা টার্সিকা। বানানটা উল্টো পাল্টা হতে পারে, দেখে নিবি। এটা বলতে এস হবে, সেলা টার্সিকা। ঠিক আছে, তার মানে কি স্ফেনয়েড বোনের যে সেলা টার্সিকা ক্যাভিটি তার মধ্যে বসে থাকে, অবশ্যই হাইপোথ্যালামাসের নিচে, কিন্তু এক্সাক্ট পজিশনটা হচ্ছে ইন দ্য সেলা টার্সিকা ক্যাভিটি অফ দ্য স্ফেনয়েড বোন। স্ফেনয়েড বোনের সেলা টার্সিকা গর্ত বা ক্যাভিটির মাঝখানে ওটা থাকে, মানে ওর মধ্যে থাকে। এটা ক্যাভিটি বা গর্ত। ক্যাভিটি কথাটা মানে হলো গর্ত। ঠিক আছে, তাহলে পজিশনটা বোঝা গেল। এবার দেখ, এবার তো দেখ, এটাকে বলছি আমরা কি অ্যান্টেরিয়র বা পার্স ডিস্টালিস। ইন্টারমিডিয়া মানে তো ঠিকই আছে, পার্স নার্ভোসা। এবার দেখ, এই যে ডিস্টাল মানে দূরে বা সামনের দিকে, এটা বেসিক্যালি কি বলতো ডেভেলপমেন্টের রিলেশন একটা আছে। তোদের এত কিছু মনে রাখতে হবে না, সেটা ডেভেলপমেন্ট পড়তে গেলে তার অনেক জটিল হয়ে যাবে। তো শুধু এটুকুই বললাম, অ্যান্টেরিয়র পিউটারি তার নাম হচ্ছে ডিস্টালিস, মানে ডেভেলপমেন্টালে ডিস্টালে ছিল, দূরে ছিল, পরে পজিশনটা অন্যরকম হয়ে গেছে। তাহলে পার্স ডিস্টালিস, ইন্টারমিডিয়া হয়ে গেল। পার্স নার্ভোসা, নার্ভোসা মানেটা কি সেটা পরে আসছে। ঠিক আছে, এই অব্দি বোঝা গেল। এবার কারো মনে আছে অ্যান্টেরিয়র মিড আর পোস্টেরিয়র পিউটারিতে কোন কোন হরমোন তৈরি হয়? এটা জটিল, মনে নেই, আমি সিম্পল করে বলে দিচ্ছি। মানে মিড পিটুইটারি থেকে বা মধ্য পিটুইটারি থেকে একটাই হরমোন তৈরি হয়, তার নাম হচ্ছে কি এমএসএইচ। এর নাম কি, ফুল ফর্ম কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এখান থেকে একটাই তৈরি হয়, এম ফর এম মনে রাখবি বাস, তাহলে মনে থেকে যাবে। তাহলে মিড পিটুইটারি থেকে একটাই হরমোন তৈরি, তার নাম হলো এমএসএইচ। এই যে মেলানোসাইট, যে স্কিনের যে সেলগুলো আছে যেখানে মেলানিন তৈরি হচ্ছে, তার যে সেলের মধ্যে মেলানিন তৈরি হয় তার নাম হচ্ছে কি মেলানোসাইট। ওই স্কিন পিগমেন্টেশন সেল, তো ওই সেলগুলোকে উত্তেজিত করে বা ঠিকঠাক কাজ করতে হেল্প করে। ঠিক আছে, তাহলে মিড পিটুইটারি থেকে একটাই হরমোন তৈরি হয়, তার নাম হলো এমএসএইচ। এম ফর এম মনে রাখবে, হয়ে গেল। পোস্টিরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোন তৈরি হয়, বলতে পারবি দুটো? একটা হলো অক্সিটোসিন, কাজ কি সেটা পরে আসবো। ঠিক আছে, আরেকটা তৈরি হয় এডিএইচ। এডিএইচ এর ফুল ফর্ম কারো জানা আছে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ঠিক আছে, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। দেখ, নামটা যে অ্যান্টি ডাইউরেটিক, ডাইউরেসিস, তাহলে একটা কথা হলো ডাইউরেসিস। ডাইউরেসিস, তাহলে এই হরমোনটা ডাইউরেসিস করতে দেয় না, মানে ডাইউরেসিসের উল্টো কাজ করে, সেই জন্য অ্যান্টি ডাইউরেটিক। বা ডাইউরেসিস কথাটা মানে কি? ডাইউরেসিস কথাটা সিম্পল মিনিং হচ্ছে লস অফ ওয়াটার ভায়া কিডনি বা ভায়া নেফ্রন। মানে আমার কিডনি বা কিডনির মধ্যে নেফ্রন আছে, নেফ্রন ব্লাড ফিল্টার করে ভলিউম আমার ওয়াটার শরীর থেকে বার করে দিচ্ছে। তাহলে যে এই যে ইউরিন তৈরি হচ্ছে বা কিডনিতে, মানে শরীর থেকে কিডনিতে জল বেরিয়ে যাচ্ছে, মানে কিডনি দিয়ে জল বেরিয়ে যাওয়ার প্রসেসটার নামই হচ্ছে কি ডাইউরেসিস। এ তাহলে কী করছে? অ্যান্টি ডাইউরেসিস। তার মানে কি, যে কিডনি দিয়ে জল বেরোতে দেবে না, মানে ইউরিন প্রোডাকশানটা কম করবে, কম মানে ভলিউমটা কম তৈরি হবে, সেই জন্য নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেসিস, মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। মানে জিনিসটা কীরকম দেখ, এখন আমার গরম তো, খুব ঘেমে গেছি আমি, এখন প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে, অনেকক্ষণ আমার পেচ্ছাপ পাইনি। কেন পেচ্ছাপ পাইনি? এই যে আমি কথা বলছি, জল বেরিয়ে যাচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে, তাহলে শরীরে কি হচ্ছে, এবার জল কম পড়ছে তো, কিন্তু আমার শরীরে জল দরকার, তাহলে এখন ইউরিন কম তৈরি হচ্ছে। তার মানে কি, এখন এডিএইচ হরমোন বেশি করে কাজ করছে, কিডনি দিয়ে ওয়াটার লস হতে দিচ্ছে। আমি 1 লিটার জল খেয়ে নিই, 5 মিনিট পরেই পেচ্ছাপ পেয়ে যাবে, কারণ সেটা অতিরিক্ত জল এসে গেছে, জলটাকে বের করতে হবে, এডিএইচ হরমোন কমে যাবে, ওয়াটার বেরিয়ে যাবে। ঠিক আছে, সেজন্য নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক। যখন আমার শরীরে জল কমে যাবে, ডিহাইড্রেশন হবে, ওয়াটার কমে যাবে, তখন এডিএইচ সিক্রেশনটা বেশি করে হবে, চেষ্টা করবে জলটাকে ধরে রাখা। আর যখন শরীরে অতিরিক্ত জল হয়ে যাবে, সেটাকে বের করতে হবে, 2 লিটার জল খা, পরপর ঘন ঘন পেচ্ছাপে যেতে হবে, তাহলে সে সময় অ্যান্টি ডায়াবেটিসটা কম হবে, ডায়াবেটিস বেশি হবে, তাহলে হরমোনটা সেই সময় সিক্রেশন কম হবে। তাহলে সিম্পল মিনিং হলো অ্যান্টি ডায়াবেটিস মানে হচ্ছে ট্রাই টু হোল্ড দ্য ওয়াটার ইনসাইড দ্য বডি কম্পার্টমেন্ট। বোঝা গেল? এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, তাহলে যার নাম এডিএইচ, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, তারই নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন।
নামটা থেকে বুঝতে, ভ্যাসো, ভ্যাসো মানে কি? ব্লাড ভেসেল। ভ্যাসো মানে হচ্ছে ব্লাড ভেসেল, মানে রক্তজালিকা। ঠিক আছে। আর প্রেসিন মানে কি? প্রেস করে, কমপ্রেস করে, মানে কন্ট্রাকশন করে। মানে ধর এই হচ্ছে আমার ব্লাড ভেসেল, ঠিক আছে। যদি এটা ছোট হয়ে যায় তাহলে এটাকে কি বলবো আমরা? ভ্যাসো কনস্ট্রিকশন। প্রেস করছে, কমপ্রেস করে দিচ্ছে। আর যদি ডায়ামিটার বেড়ে যায় সেটাকে আমরা কি বলবো? ভ্যাসো ডাইলেটেশন। তাহলে এডিএইচ হরমোনটা যেমন ওয়াটার লসটাকে প্রিভেন্ট করে বা অ্যান্টি ডায়ালিসিস করে, তার সঙ্গে সঙ্গে ব্লাড ভেসেলও সংকুচিত করে। দুটো কাজ। সেই জন্য তো আরেকটা নাম হয়ে গেল কি? ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, বোঝা গেল তো? ঠিক আছে, আর 5 মিনিট, তারপরে একটু শেষ করে দেবো। হ্যাঁ চল। তাহলে এভাবে মনে রাখবি, তাহলে মিড পিটুইটারি থেকে একটাই হরমোন, এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। পোস্টেরিয়র পিটুইটারি থেকে দুটো, অক্সিটোসিন। অক্সিটোসিন বেসিক্যালি বেবি পার্চুরেশনে হেল্প করে, মানে যখন মা গর্ভবতী মায়ের বাচ্চা ডেলিভারি হয়, বেবি পার্চুরেশন হয়, অক্সিটোসিন হরমোন বাচ্চাটাকে বেরিয়ে যেতে, মানে ডেলিভারি হতে হেল্প করে। এটা আমরা পরে বলবো। আর একটা হরমোন এডিএইচ, যার নাম এডিএইচ, তারই নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। কেন? ব্লাড ভেসেলকে সংকুচিত করে বা ভ্যাসো কনস্ট্রিকশন করে। মানে এই ভ্যাসোপ্রেসিন কথাটা মানে হলো ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো কনস্ট্রিকশন। ঠিক আছে। বা বাকি যতগুলো হরমোন পড়ে থাকলো সব এবার অ্যান্টিপিউটারি। এটা হচ্ছে মনে রাখার ট্রিক। এমএসএইচ মনে রাখ, এডিএইচ, অক্সিটোসিন হয়ে গেল। আর বাকি যতগুলো আছে সবগুলো হলো অ্যান্টিপিউটারি থেকে। এবার এমসিকিউ আসলে এবার বুঝতে পারে, এই তিনটে যদি মনে থাকে আমার, তাহলে বাকিগুলো আমি রুল আউট করতে পারবো। ঠিক আছে, আর 5 মিনিট লাগবে, এটা বলে শেষ করবো। ঠিক আছে। ঠিক আছে, অতটা ভালো। ঠিক আছে, মোটামুটি বোঝা গেলেই। ঠিক আছে, এবার দেখ, এটা অ্যান্টেরিয়র, মিডিল, পোস্টেরিয়র। ঠিক আছে, এবার দেখ, এটাকে পার্স নার্ভোসা কেন বলা হয়? পার্স নার্ভোসা, নার্ভোসা মানে নিউরন বা নার্ভ। ঠিক আছে। দেখ, হরমোনগুলো যদি ধর, এটা একটা নিউরন, নিউরনের কি থাকে? একটা সেল বডি থাকে, তাই তো, আর একটা অ্যাকশন থাকে, এটা হলো। এবার দেখ, এইখানে কিছু নিউরন আছে, এ হলো নিউরন। ডেনড্রাইট থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে। লম্বা একটা অ্যাকশন আছে একটা। দেখ, এত বড় কিন্তু হয় না। হাইপোথ্যালামাস খুব ছোট্ট একটা জায়গা, খুব কাছাকাছি আছে। ছবিতে অনেক বড় দেখছি, আমাদের ব্রেনটাই এত বড় না। ঠিক আছে, এটা বোঝার জন্য ছবিটা আঁকা হচ্ছে। ঠিক আছে। এই হচ্ছে আমার নিউরন। এখানে ভেসিকেল আছে, দুরকম ভেসিকেল দেখালাম। ঠিক আছে। একটা ভেসিকেলের মধ্যে কি স্টোর আছে দেখ, একটা তো অ্যাসিটাইল কোলিন যেমন থাকে ভেসিকেল, সেটা তো আছে। এখানে কিছু ভেসিকেল, যার মধ্যে একটাতে কি আছে? অক্সিটোসিন আছে। ঠিক আছে। আরেকটা ধরো এডিএইচ হরমোন আছে। এবার দেখ, এই অক্সিটোসিন বা এডিএইচ এগুলো প্রোটিন হরমোন। ঠিক আছে, মানে প্রোটিন ইন নেচার। প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, পলিপেপটাইড যেটাকে বলি, মানে পরপর অ্যামাইনো অ্যাসিড জুড়ে এগুলো তৈরি হচ্ছে। এবার দেখ, প্রোটিন সংশ্লেষ কিভাবে হয়? সেলের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, তার ভেতর ক্রোমোজোম, ডিএনএ থাকে। ডিএনএ একটা ছোটো ছোটো পার্টকে আমরা জিন বলি। সেই এক একটা জিনে প্রোটিন তৈরির একটা সিকোয়েন্স দেওয়া থাকে। প্রথমে ডিএনএ থেকে কি হয়? ট্রান্সক্রিপশন হয়, আরএনএ তৈরি হচ্ছে, সেটা তো সাইটোপ্লাজমে আসে, সেখানে ট্রান্সলেশনে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে। তাহলে দেখ, এই যে নিউরন, নিউরনের নিউক্লিয়াসটা কোথায়? এখানে আছে। তাহলে এখানেই এই প্রোটিন হরমোনগুলো তৈরি হচ্ছে, যেমন এই অক্সিটোসিন, হ্যাঁ, বা এডিএইচ তৈরি হচ্ছে কোথায়? ওই নিউরনগুলোর একেবারে যেখানে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম আছে। যে হরমোনগুলো তৈরি হয়ে গেল, এটাকে আমরা কি বলি? এক্সোপ্লাজম। অ্যাকশনের মধ্যে প্লাজমা থাকে, সেটাকে আমরা কি বলি? এক্সোপ্লাজম। এই হরমোনগুলো এক্সোপ্লাজমিক ফ্লো হয়ে 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 নিচের দিকে সেখানে ভেসিকেল স্টোর থাকে। ঠিক আছে। এই পিটুইটারি কি করে? সবসময় একটা ব্লাডের অসমোলারিটি চেক করে। অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস করে। হাইপোথ্যালামাসের একটা বড় কাজ হচ্ছে, আমাদের যখন জল তেষ্টা পাই, আমরা বুঝতে পারি, ধর আমার জল তেষ্টা পেয়েছে, মুখ শুকিয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে, জল খেলাম। তাহলে হাইপোথ্যালামাস কি করে? সবসময় ব্লাডের অসমোলারিটি চেক করে যে নর্মাল আছে কিনা। যদি আমার শরীরে জল কমে যায়,
তাহলে ব্লাড কী হবে, কনসেন্ট্রেটেড হবে, তাহলে অসমোলারিটি বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে পিটুইটারি বুঝে গেল যে ব্লাডের অসমোলারিটি বেড়ে গেছে মানে শরীরে জল কমে গেছে, ব্লাড মানে গাঢ় কনসেন্ট্রেটেড হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিউরনকে সিগন্যাল দেবে যে তুমি এডিএইচ রিলিজ করো, রিলিজ হবে, কিডনিতে যাবে, ওখানে গিয়ে কাজ করবে, ইউরিন লসটাকে কমিয়ে দেবে। ঠিক আছে, তার মানে কী হচ্ছে, এখানে ক্ষেত্রে কী হচ্ছে দেখ, যে এখান থেকে হরমোনগুলো তৈরি হয়ে নিউরনের মাধ্যমে এখানে এসে জমা থাকছে। যখন হাইপোথ্যালামাস বুঝে গেল যে ব্লাডের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, অসমোলারিটি বেড়ে গেছে, মানে বডিতে ডিহাইড্রেশন হয়েছে, মানে ওয়াটার কনজার্ভ করতে হবে, অ্যাকশন পর সিগন্যাল দিয়ে দিল, এডিএইচ রিলিজ হয়ে গেলো, কিডনিতে যাবে, কিডনি থেকে কাজ করবে, ওয়াটার মানে ইউরিন প্রোডাকশনটাকে কমিয়ে দেবে। ঠিক আছে, তার মানে কি, এই যে পোস্টিরিয়র পিটুইটারি আন্ডার নিউরোনাল রেগুলেশন, এই যে নিউরোনাল রেগুলেশন আছে বলে নার্ভোসা বলা হয়। বোঝা গেল? এর আরেকটা নাম হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি একটা নাম কি দেখলাম, পার্স নার্ভোসা, তাই তো? কেন নার্ভোসা? ডাইরেক্টলি নিউরালি কানেক্টেড, মানে যে নিউরনে হরমোনগুলো তৈরি হয়েছে এক্সোপ্লাজমিক ফ্লো হয়ে সেই নিউরনের মধ্যে স্টোর থাকে। ঠিক আছে, এর আরেকটা নাম হচ্ছে নিউরো হাইপোফাইসিস। নিউরো হাইপোফাইসিস, নিউরন মানে কি, নিউরো মানে নিউরন, এই যে নিউরন নার্ভোসা, আর হাইপোফাইসিস কথাটা মানে হলো পিটুইটারি। ঠিক আছে, এটাকে বাংলায় বলতে পারি আমরা কি, স্নায়ু পিটুইটারি বলতে পারি, নিউরো হাইপোফাইসিস। তাহলে পোস্টেরিয়র পিটুইটারির নাম হচ্ছে পালস নার্ভোসা বা নিউরো হাইপোফাইসিস। নিউরো মানে নিউরন বা নার্ভোসা, আর হাইপোফাইসিস মানে হচ্ছে পিটুইটারি। ঠিক আছে, তাহলে পোস্টেরিয়র পিটুইটারি ডাইরেক্টলি হচ্ছে কি সেম নিউরন দ্বারা হাইপোথ্যালামাসের সঙ্গে কানেক্টেড রয়েছে, এক্সোপ্লাজমিক ফ্লো হয়ে হরমোন জমা থাকে, যখন দরকার হয় তখন রিলিজ হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল পালস নার্ভোসা বা নিউরো হাইপোফাইসিস কেন বলা হয়। অ্যান্টিরিয়র ক্ষেত্রে গল্পটা পুরো অন্যরকম, মানে কীরকম, ধরো এখানে নিউরন আছে, এগুলো নিউরন। ঠিক আছে, অনেকগুলো নিউরন, এটা হলো অ্যাকসন, এটা হলো অ্যাকসন। ঠিক আছে, এখানে আরেকটা নিউরন আছে, এবারে পাশ দিকে ব্লাড ফ্লো গেছে। ঠিক আছে, তাহলে এই হরমোন, এই সেলগুলো হরমোন তৈরি করবে, কোনো একটা হরমোন তৈরি করে, নাম এখন আর আমি বলছি না, একটা হরমোন তৈরি করবে। ঠিক আছে, সেই হরমোনগুলো ব্লাডে রিলিজ হবে এবার। ঠিক আছে, এবার এটা ব্লাড, এটা হরমোন ব্লাডে আসলো, এবারে ব্লাডটা এবার কোথায় আসছে, পিটুইটারিতে আসবে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে। ঠিক আছে, এখানে ব্লাড আসছে, এবার এখানে অনেকগুলো গ্ল্যান্ড আছে, সেল আছে এখানে পিটুইটারিতে। ঠিক আছে, সে হরমোনগুলো এবার ডাইরেক্টলি কাজ করবে কোথায়, গ্ল্যান্ডগুলোতে কাজ করবে, হরমোন এসছে, তারপর এখান থেকে ফাইনাল একটা হরমোন তৈরি হবে। বোঝা গেল? এবার দেখ, তাহলে এখানে কী হচ্ছে দেখ, এখানকার আলাদা নিউরন, এখানকার আলাদা নিউরন, এখানে নিউরন থেকে একটা হরমোন তৈরি হলো, সে হরমোনগুলো ব্লাড দিয়ে আসছে, এসে প্যাঙ্ক্রিয়াটিক সেলের উপরে কাজ করবে, তাকে সিগন্যাল দেবে, তারপর সেটা ফাইনাল একটা হরমোন তৈরি করবে। তাহলে এখানে কিন্তু এরকম হচ্ছে না যে এই হরমোনগুলো এখান থেকে সিক্রেশন হচ্ছে, এটা কি, যে ব্লাডের মাধ্যমে কানেক্টেড। তার মানে অ্যান্টেরিয়র পিটুইটারির হরমোনগুলো সেগুলো ইটসেলফ কোথায় তৈরি হচ্ছে, অ্যান্টেরিয়র পিটুইটারি সেলেই তৈরি হচ্ছে, মানে পিটুইটারি সেলগুলো গ্ল্যান্ড হিসেবে কাজ করছে। সেই জন্য অ্যান্টেরিয়র পিটুইটারি একটা নাম বললাম। ঠিক আছে, আর একটা নাম কি বললাম, পার্স ডিস্টালিস। ঠিক আছে, এর আরেকটা নাম হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস। অ্যাডেনো কথাটার মানে কি, অ্যাডেনো কথাটা মানে হচ্ছে গ্ল্যান্ড, আর হাইপোফাইসিস মানে পিটুইটারি, মানে এখানে পিটুইটারি সেলগুলো ইটসেলফ গ্ল্যান্ডের মতো কাজ করছে। হাইপোথ্যালামাস থেকে হরমোন তৈরি হলো, ব্লাডে আসলো, ব্লাড দিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারি সেলে আসছে, তার পিটুইটারি সেলে ফাইনাল একটা হরমোন তৈরি হচ্ছে, ওই হরমোন একটা আলাদা হরমোন কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে পিটুইটারি সেলগুলো নিজে থেকে গ্ল্যান্ড মানে গ্ল্যান্ডের মতো কাজ করে হরমোন তৈরি করছে, সেই জন্য নাম হয়ে গেলো অ্যাডেনো হাইপোফাইসিস, বা অ্যাডেনো মানে গ্ল্যান্ড, আর হাইপো মানে পিটুইটারি গ্ল্যান্ডের মতো কাজ করছে, আর এটার নাম কি হয়ে গেল, নিউরো হাইপোফাইসিস। বোঝা গেল? আজকে এটুকুই বলি, এরপর দিন এখান থেকে শুরু করবো। এই অবধি বোঝা গেল কিনা? ঠিক আছে, তাহলে নিউরো হাইপোফাইসিস আর অ্যাডেনো হাইপোফাইসিস। ঠিক আছে, এটা নিউরালি কানেক্টেড, আর এটা হচ্ছে ব্লাড দ্বারা কানেক্টেড। এবার এখান থেকে পরদিন ক্লাসটা শুরু করবো।